হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেকদিন পর আজ বাংলা ব্যাকরণে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে হাজির হয়েছি। আমরা জানি বাংলা ব্যাকরণের শব্দ চ্যাপ্টারটা অনেক বড়, তবে বেশিরভাগই মুখস্থ করার টপিক থাকলেও কিছু বোঝার জিনিস আছে। যেমন বোঝার যেটা আছে সেটা হচ্ছে অর্থগতভাবে শব্দ যে তিন প্রকার: যৌগিক শব্দ, রূঢ় বা রূঢ়ি শব্দ, আর হচ্ছে যোগ রূঢ় শব্দ। এই তিনটা অনেক সময় আমাদের মিক্স হয়ে যায়, যে কোনটা যৌগিক শব্দ, কোনটা রূঢ় আর কোনটা যোগ রূঢ়। এটা আমাদের মনে রাখতে খুব ঝামেলা হয়। তো এটা আসলে মুখস্থ করার মতো টপিক না, এটা বুঝলে খুব সহজেই মনে থাকবে। মুখস্থ কেউ করতে চাইলে করতে পারেন, তবে আসলে বুঝলে একদম 2 মিনিটের ভিতরে এটা মাথায় ঢুকে যাবে। তাহলে আমরা আমাদের টপিকে যাই। প্রথমেই যৌগিক শব্দ। আচ্ছা, যেটা আমরা সহজে যেটা দেখে বুঝবো সেটা হচ্ছে আমাদের ব্যবহারগত এবং ব্যুৎপত্তিগত অর্থ। অর্থাৎ ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারগত অর্থ যদি একই হয়, একটা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারগত অর্থ যদি একই হয়, তাহলে সেটা হবে যৌগিক শব্দ। আমরা যখন তিনটা তুলনামূলক আলোচনা করব তখন আরো ভালোভাবে ক্লিয়ার হবে। তো আমরা যৌগিক শব্দটা দেখি। গোলাপ। গোলাপের ভাঙলে হয় গোলাপ যোগ ই, গোলাপি। সরি, এটা হচ্ছে গোলাপি হবে, ভুলে গেছে আমার। গোলাপি, গোলাপ যোগ ই, গোলাপি। গোলাপি অর্থ কি? গোলাপের মতো রং। আচ্ছা, গোলাপি বলতে আমরা গোলাপের মতো রঙই কিন্তু বুঝি, অর্থাৎ এর ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারগত অর্থ দুইটাই একই। এটা কিন্তু আমরা ভিন্ন কিছু আমরা বুঝি না। দৌহিত্র, দৌহিতা প্লাস, এটার আসলে উচ্চারণ যে কি, স্নো আমরা বলি, স্নো প্লাস এটা হচ্ছে কি, কন্যার পুত্র বা নাতি, একে বলি আমরা দৌহিত্র। এটা দ্বারা কিন্তু আমরা অন্য কোনো অর্থ বুঝি না। তো এখানেও ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারগত অর্থ একই। বাবু আনা, বাবু যোগ আনা, বাবুর মতো ভাব। গায়ক, গই প্লাস নক, গান করে যে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে অর্থ কিন্তু চেঞ্জ হচ্ছে না। আমরা এখানে ভেঙে দেখাই দিচ্ছি এবং এর ব্যবহার করতেছি আমরা গায়ক কি হিসেবে, যে গান করে সেই হিসেবেই। আবার এর ব্যুৎপত্তিগত অর্থ একই, এর কোনো আলাদা নাই। মিতালি, পাগলামি, মধুর। চিকামারা, চিকামারা অর্থ দেয়ালে লিখন। চালক, ড্রাইভার। আচ্ছা, তাহলে এই হচ্ছে যৌগিক শব্দ। আরো কিছু উদাহরণ আছে, আমি একটা বই থেকে আপনাদের দেখাই দিচ্ছি। এই যে আরো যৌগিক শব্দের কিছু উদাহরণ দেওয়া আছে, সেখানে ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারগত অর্থ আলাদা করে দেওয়া আছে, বিশ্লেষণ করে দেওয়া আছে। এরপরে আসি রূঢ় বা রূঢ়ি শব্দ। এক্ষেত্রে ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারগত অর্থ ভিন্ন। কিভাবে ভিন্ন? এবং সেই শব্দটা হবে প্রত্যয় অথবা উপসর্গ যোগে। খেয়াল রাখতে হবে, প্রত্যয় অথবা উপসর্গ যে কোনো একটা যোগে নতুন শব্দ গঠিত হবে। আচ্ছা, মানে সেই শব্দটা গঠিত হবে আর কি, যে শব্দটা আমরা চিহ্নিত করবো যে রূঢ় বা যোগ রূঢ় বা রূঢ়ি শব্দ হিসেবে। গবেষণা, গবেষণার মূল শব্দ ছিল এসোনা, তার আগে গো বসে হয়েছে গবেষণা। আচ্ছা, গো প্লাস এসোনা, গো অর্থ কি? গরু। এসোনা মানে খোঁজা, তাহলে এর ব্যুৎপত্তিগত অর্থ গরু খোঁজা, কিন্তু ব্যবহারগত অর্থ হচ্ছে গবেষণা করা, কি ব্যাপক অধ্যয়ন বা চর্চা। আচ্ছা, প্রবীণ, প্র একটা উপসর্গ, তার সাথে যোগ হয়েছে বীণ, অর্থাৎ যে বীণ বাজায়, প্রকৃষ্ট রূপে যিনি বীণ বাজাতে পারেন সে হচ্ছে প্রবীণ। কিন্তু প্রবীণ মানে কি? বয়স্ক ব্যক্তি। তাহলে এক্ষেত্রে ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারগত অর্থ ভিন্ন। আচ্ছা, হস্তি, হস্তি মানে কি? হাতি। হস্ত প্লাস ইন, কিন্তু হস্ত মানে কি? হাত, তাই না? তাহলে হাত আছে যার, কিন্তু হস্তি তো একটা পশু, হাতি। তাহলে বুঝতে পারতেছেন যে এখানে ব্যবহারগত অর্থ এবং ব্যুৎপত্তিগত অর্থ সম্পূর্ণ আলাদা। সন্দেশ, সম প্লাস দেশ, কোন দেশের সংবাদ, কিন্তু সন্দেশটা একটা মিষ্টি। এরপর অর্ধাঙ্গিনী, মাংস, অতিথি। আমি আরো কিছু উদাহরণ বই থেকে দেখাই দিচ্ছি। দেখুন, এখানে রূঢ়ি শব্দের কিছু বিশ্লেষণ এবং ব্যুৎপত্তিগত অর্থ, ব্যবহারগত অর্থ, উদাহরণ সহ সবকিছু দেওয়া আছে। এখানে দেখলে আপনাদের আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আসি আমরা যোগ রূঢ় শব্দ। যোগ রূঢ় শব্দের ক্ষেত্রেও ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারগত অর্থ ভিন্ন, তবে কিছুটা মিল আছে। তবে সেক্ষেত্রে ব্যুৎপত্তিগত অর্থ হবে অনেকগুলো, একাধিক অর্থ থাকতে পারে, কিন্তু ব্যবহারগত অর্থ হবে একটি।
এবং সেটা হবে অবশ্যই সমাস নিষ্পন্ন পদ। তাহলে রূঢ় এবং যোগরূঢ় শব্দের ভিতর পার্থক্যটা, রূঢ়র ক্ষেত্রে হচ্ছে প্রত্যয় অথবা উপসর্গ যোগ, আর যোগরূঢ়র ক্ষেত্রে সমাস। তাহলে ভালোভাবে খেয়াল করবেন, রূঢ়র ক্ষেত্রে প্রত্যয় অথবা উপসর্গ যোগ, আর যোগরূঢ়র ক্ষেত্রে সমাস। কিভাবে মনে রাখবেন? আমি যেভাবে মনে রাখছি, রূঢ় শব্দটা ছোট একটা শব্দ, আর প্রত্যয় উপসর্গ যে শব্দগুলো এগুলো কিন্তু ছোট ছোট শব্দ, গো, প্রো, ইন, ইন যে প্রত্যয়। আর সমাস কিন্তু একটা বড় লাইন, একটা বড় একটা লাইন লিখতে হয়। তাহলে এবং যোগরূঢ় শব্দটাও বড়, আমি এভাবে মনে রাখছি। আর যৌগিক আসলে এরকম কোনো ভেজাল নাই, যৌগিকের অর্থ একই থাকবে, সেভাবে আমরা মনে রাখতে পারি। আচ্ছা, উদাহরণ দেখি আমরা। জলধি, জল ধারণ করে যা। জল ধারণ করে কি, মানে জল ধরে রাখতে পারে কিসে? গ্লাসে, পুকুরে, নদীতে, সমুদ্রে, বোতলে, এগুলো সবকিছুতে জল ধারণ করতে পারে। কিন্তু জলধি দ্বারা কি বোঝায়? সমুদ্র। জলদ, জল দেয় যে, জল কিসে জল দেয়? বৃষ্টি আমাদের জল দেয়, টিউবওয়েল থেকে জল দেয়, বা বিভিন্ন মাধ্যম থেকে আমরা জল পাই। কিন্তু জলদ অর্থ মেঘ। তারপরে বলদ, বল দেয় যে, বল দেয় কিসে? আমরা ধাক্কা দিয়ে বল দিতে পারি, কোনো কিছুর মেশিন দ্বারা বল দিতে পারি, কিন্তু বলদ দ্বারা বোঝায় মূলত বোকা। সুহৃদ, সুহৃদয় যার, মানে যে ব্যক্তির সুহৃদয়, কিন্তু সুহৃদ বলতে বোঝায় বন্ধু। পঙ্কজ, পঙ্কে জন্মে যা, পঙ্ক অর্থ হচ্ছে কাদা। তাহলে শৈবাল, শালুক, পদ্মফুল, এরকম পদ্মফুল অনেক কিছু আছে পঙ্কজ, কিন্তু পঙ্কজ অর্থ মূলত পদ্মফুল। আমরা আরো কিছু উদাহরণ দেখি বই থেকে। এখানে আমরা আরো কিছু উদাহরণ দেখতে পাচ্ছি। তাহলে এগুলো দেখলে আপনাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে যে কোনটা রূঢ় শব্দ, কোনটা যোগরূঢ় শব্দ, আর কোনটা যৌগিক শব্দ। আশা করি আপনাদের এটা নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, এবং এগুলো আসলে আপনাদের আর মুখস্থ করা লাগবে না। বিভিন্ন রকম মনে রাখার টেকনিক আছে, যে এখানে একটা টেকনিক দেওয়া আছে যেভাবে মনে রাখবেন, আসলে এটার আর মনে হয় দরকার হবে বলে আপনাদের মনে হয় না। আপনারা একটু উদাহরণগুলো দেখবেন, একটু একবার করে মানে যে বিশ্লেষণটা দেওয়া আছে একবার করে একটু পড়বেন, তাহলে দেখবেন আপনাদের সহজে মনে থাকবে। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।